হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অ্যামাজন অ্যাকাউন্টিং দেখাবো কিভাবে আপনারা অ্যামাজনের মান্থলি সেলস ম্যানুয়ালি কুইকবুকে রেকর্ড করবেন। সেইটা আমরা দেখাবো। তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যামাজন সেলস রিপোর্ট আছে। তো এইখানে সেলস রিপোর্টটা হচ্ছে 1 অক্টোবর 2023 টু 31 অক্টোবর 2023। সো এইখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি রেকর্ড করব। তো ইনকাম দেওয়া আছে, এখানে এক্সপেন্স দেওয়া আছে। এখানে হচ্ছে এফবিএ সেলস, প্রোডাক্ট সেলস, এফবিএ প্রোডাক্ট সেলস রিফান্ড, এফবিএ ইনভেন্টরি ক্রেডিটস। এই সমস্ত যে সমস্ত আইটেম দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ইনকাম, এবং এর ভিতরে শুধু সেলস হচ্ছে 21,904। তো আর এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সপেন্স। আর এইখানে নিচে যে দেখতে পাচ্ছেন ট্যাক্স, ট্যাক্স 4,156, এইটা হচ্ছে ট্যাক্স। তো এইটা অ্যামাজন ডিডাক্ট করে নেবে আপনার সেলস থেকে, এবং এটা অ্যামাজন ডিরেক্টলি অথরিটিকে, গভর্নমেন্টকে জমা দেবে। সো এটা নিয়ে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। আর এখানে যেটা আছে ট্রান্সফার আছে $10,078। সো এটা হচ্ছে মেইনলি গত মাসের যেসব সেলস ছিল সেই সমস্ত সেলসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। অ্যামাজন সাধারণত 14 দিন পর পর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। তো এইখানে এই মাসে যে ট্রান্সফারটা হয়েছে, তো এইটা মূলত আগের মাসের সেলস থেকে হয়েছে। তো বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওইটা হচ্ছে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টে শো করতে হবে, হোল্ডিং অথবা ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেটাই বলি। তো এখানে ইনকাম আছে $22,000, আর এখানে এক্সপেন্স আছে 8,000 সামথিং। সো বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টে যাবে, এবং এই হোল্ডিং অ্যাকাউন্ট যেটা থাকবে এটা পরবর্তী মাসে অ্যামাজন এই অ্যামাউন্ট থেকে নর্মালি ট্রান্সফার করবে, তখন আমরা হোল্ডিং অ্যামাউন্টকে এটা আমরা কমিয়ে দেব। তো চলুন যাওয়া যাক, শুরু করা যাক কিভাবে আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে রেকর্ড করব। তো অ্যামাজনের আরো অনেকভাবে রেকর্ড করা যায়। যেমন 14 দিন পর পর যে রিসিপ্টটা পাবেন, অ্যামাজন একটা রিপোর্ট শো করে, ওইটার মাধ্যমে আমরা ডিরেক্টলি একটা অ্যাকাউন্টিং করতে পারি। সেক্ষেত্রে মাসে 2বার করতে হবে। আহ, আর মাসে একবার করতে চাইলে এইখানে হচ্ছে আপনার এই রিপোর্টটা নিতে হবে, নিয়ে এখান থেকে করতে হবে। ম্যানুয়ালি করতে পারেন, অথবা যদি ভলিউম অনেক বেশি হয় তাহলে আপনারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ইন্টিগ্রেট করে করতে পারেন, যেমন A2X আছে এবং আদার্স যেসব সফটওয়্যার আছে সেখান থেকে করতে পারবেন। তো এখন আমরা দেখাবো কিভাবে জার্নাল এন্ট্রিটা দেবেন। তার আগে আমি দেখিয়ে নিয়েছি, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি ক্রিয়েট করেছি আমাদের সেলস রিপোর্টের আলোকে। এই সেলস রিপোর্টের আলোকে একটা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করেছি অলরেডি। তো সেটা এখানে দেখেন অ্যামাজন ইনকামের আন্ডারে আমি দিয়েছি, যেমন এটা হচ্ছে ইনকাম, ডিটেল টাইপস, অ্যামাজন ইনভেন্টরি ক্রেডিট, অ্যামাজন সেলস, তারপর ডেলিভারি, রিটার্ন, পোস্টেজ সব ইনকামের আন্ডারে যাবে। এবং ডিটেল টাইপস আপনারা যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, এটাতে কোনো ইম্প্যাক্ট হয় না, অ্যাকাউন্টিংয়ে কোনো প্রবলেম হয় না। আর হচ্ছে এখানে আমাদের নিচে এক্সপেন্সের আইটেমগুলো আছে, যেমন এই যে এফবিএ ইনভেন্টরি সার্ভিস ফিস, এফবিএ সেলিং ফিস। তো চলুন আমাদের জার্নাল এন্ট্রিটা দেওয়া যাক। জার্নাল এন্ট্রি অলরেডি আমি চলে গিয়েছি, এবং ডেটটাও অলরেডি ডেটটা অলরেডি দিয়েছি যে 31 অক্টোবর 2023-এ যে সেলসটা হবে। তো আমাদের চলুন, আমাদের এখান থেকে নেই, যে রিপোর্ট থেকে সেলার ফুলফিল্ড প্রোডাক্ট সেলস। সো এফবিএ এখানে কোনো কিছু নেই, জিরো আছে। তো এখান থেকে শুরু করি। এফবিএ প্রোডাক্ট সেলস 21,904.42। তো এটা আমরা দেব সেলসের আন্ডারে, এফবিএ প্রোডাক্ট সেলস।
অ্যামাজন সেলস ইনকাম, অ্যামাজন সেলস ইনকামে দেই। এটা তো ক্রেডিট অ্যামাউন্ট 21,904.42 সেলস। এরপরে হচ্ছে এটা একদমই ইজি, এখানে যেভাবে আছে আমরা এইভাবেই উঠাবো কারণ ডেবিট ক্রেডিট অলরেডি দেওয়া আছে। তো জাস্ট আমরা জার্নালটা তৈরি করব। তো এরপরে হচ্ছে রিফান্ড, এফবিএ প্রোডাক্ট রিফান্ড। এটা আমরা অ্যামাজন সেলস রিফান্ড নামে আমরা বুক করব। তো এখানে হচ্ছে 209.60, 209.60, এফবিএ ইনভেন্টরি ক্রেডিট। অ্যামাজন ইনভেন্টরি ক্রেডিট এই নামে আছে, তো আপনারা এফবি ইনভেন্টরি ক্রেডিট, অ্যামাজন ইনভেন্টরি ক্রেডিট যে কোনো নামে দিতে পারেন। 87.03, 87.03। এখানে বিভিন্ন অ্যামাজনের বিজনেস করার সময় বিভিন্ন ইনভেন্টরির থাকে, ক্লেইম থাকে, অথবা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, কাস্টমার রিফান্ড আসে। তো এই সমস্ত বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকে, তো অ্যামাজন ওইটা আবার আপনাকে রিফান্ড দিতে পারে। তো সেটা মানে ক্রেডিট। সোজা এটা আহ, যারা বিজনেস করে তারা একদম এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলতে পারবে যে এটা কিসের, কোন অ্যামাউন্ট, কি 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 কারণে এটা জিনিসটা হয়। তো লিকুইডেশন, এফবিএ লিকুইডেশন প্রসেসে কিছু নেই। তারপরে পোস্টেজ ক্রেডিট আছে হচ্ছে 631, পোস্টেড ক্রেডিট 631.05। এরপরে হচ্ছে ডেলিভারি ক্রেডিট রিফান্ড, ডেলিভারি ক্রেডিট রিফান্ড 13.74, 13 পয়েন্ট, সরি, 13.74 ডেলিভারি ক্রেডিট রিফান্ড। এরপর আছে গিফট র্যাপ ক্রেডিটস। তারপরে আছে হচ্ছে, এটা একটু বড় করি সুবিধার জন্য, গিফট র্যাপড ক্রেডিটস নাই, রিফান্ড নাই। প্রমোশনাল রিবেট আছে, প্রমোশনাল রিবেট, প্রমোশনাল রিবেট আছে 352.99, 352.99। আর প্রমোশনাল রিবেট রিফান্ডস আছে 5.71, প্রমোশনাল রিবেট রিফান্ডস হচ্ছে 5.71, 5.7। আপনারা অ্যামাউন্ট গুলো চেক করে নেবেন যাতে ভুল না হয়, ভুল হইলে আবার দেখা যাবে যে শেষে এটা মিলবে না। এ টু জেড গ্যারান্টি ক্লেমস, এগুলো চার্জব্যাক কিছু নেই, তো আমরা এইগুলো আর করবো না। যদি আপনার এই অ্যামাউন্ট গুলো থাকে তো ওই চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে নেবেন। তো এরপরে হচ্ছে আমরা এক্সপেন্স গুলোকে বুক করব। তো এক্সপেন্স গুলোকে আপনি একটার ভিতরেও দিতে পারেন, সেলিং এক্সপেন্স, কিন্তু বোঝার জন্য আলাদা আলাদা করে দেওয়াই ভালো। যেমন সেলিং ফিস, অ্যামাজনে সেল করতে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি দিতে হয় অ্যামাজনকে, 20% বা 10% যেটাই হোক সেলস প্রাইসের উপরে, তো একটা ফি দিতে হয়। তো এইটা হচ্ছে সেই ফি। তো সেলিং ফিটা আমরা রেকর্ড করি এফবিএ সেলিং। এটা আবার এফবিএ সেলিং ফিস নামে আমি চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করেছি। তো এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স 3997.61,
3997.61। এটা আবার রিফান্ড আছে। সেলিং ফিস, আচ্ছা এটা কি এফপিএ সেলিং, আচ্ছা এইটা আমি ক্রিয়েট করিনি। আচ্ছা এটা আমরা ক্রিয়েট করতে পারি চার্ট অফ অ্যাকাউন্টস, অথবা আমরা এখান থেকে সরাসরি মাইনাস করে অ্যামাউন্টটাও দিতে পারি। এফবিএ, আচ্ছা আমরা এখানে মাইনাস করে দিই। বেটার হচ্ছে আলাদা রাখাই ভালো, যদিও আপনার এটা একটু বড় হবে। তো আমরা এখন তাড়াতাড়ি দেখানোর জন্য এটা মাইনাস করেই দেখাই। 38.52 মাইনাস 38.52। আচ্ছা তো এটা মাইনাস হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে এফবিএ ট্রানজেকশন ফিস, এটাও আমরা রিফান্ড আছে, এটা মাইনাস করে দেখাবো। 4408.04, এটা হচ্ছে এফবিএ ট্রানজেকশন ফিস। 4408.04, 4408.04, এখন মাইনাস করবো হচ্ছে 8.03, মাইনাস 8.03। তো তারপরে আছে এফবিএ ইনভেন্টরি অ্যান্ড ইনবাউন্ড সার্ভিস ফিস। এফবিএ এফবিএ ইনভেন্টরি সার্ভিস ফি, এই নামে আমি চার্ট অফ অ্যাকাউন্টস করেছি। এফবিএ ইনভেন্টরি সার্ভিসেস ফিস 80.45, 80.45। তারপরে হচ্ছে সার্ভিস ফিস, এইটা সম্ভবত আপনার অ্যামাজনের সাবস্ক্রিপশন ফি যেটা দিতে হয় মান্থলি, সেই অ্যামাউন্টটা হবে। সার্ভিসেস ফি, অ্যামাজন ইনভেন্টরি সার্ভিস ফি, এটা শুধু সার্ভিস ফি নামেই দিই আমরা এখানে, যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে সার্ভিস ফি নামে। 25 অ্যাডমিনিস্ট্রেশন ফিস, রিফান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফিস নামেই আমি রেকর্ড করেছি। তো দেওয়া যাক 7.72, 7.72 অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 6.52, 6.52। তো আমাদের হচ্ছে টোটাল ক্রেডিট যে অ্যামাউন্ট 22,628.21, এই দেখেন মিলে গেছে অ্যামাউন্ট 22,628.21, 22,628.21 মিলে গেছে এইখানে। আর হচ্ছে তো বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে হোল্ডিং অ্যামাউন্ট, অ্যামাজন যেটাকে হোল্ড করে রাখবে। তো এটাকে আমরা রিসিভেবলও বলতে পারি, অথবা ক্যাশ অ্যাট ব্যাংকের মতোও দেখাতে পারি। তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে ক্যাশ ইন হ্যান্ডের মতো করে রেকর্ড করা আছে ডিটেল টাইপসে।
অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট। সো এই বাকি অ্যামাউন্টটাই হচ্ছে অ্যামাজন ব্যালেন্স, যেটা অটো নিয়ে নিয়েছে কুইক বুক, এই অ্যামাউন্টটাই হচ্ছে অ্যামাজন হোল্ডিং অ্যামাউন্ট অথবা অ্যামাজন ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেটা। এই অ্যামাউন্টটার ভেতর থেকে অ্যামাজন আবার সামনের মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে অ্যামাজন আবার পে করবে। তো আমরা এখন এটা রেকর্ড করি, এখানে ডেসক্রিপশন আপনারা নিয়ে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। তো সেভ অ্যান্ড ক্লোজ। তো এইবার হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। চার্ট অফ অ্যাকাউন্টসে যে প্রথমেই হচ্ছে যাই হচ্ছে অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট যেটা আছে, অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্টে দেখেন এই যে যে অ্যামাউন্টটা দেখলেন সেটা হচ্ছে আছে। আমি জাস্ট বোঝানোর জন্য আহ, তো এখন আমরা অ্যামাজন রিপোর্টে যাই। রিপোর্টে যেয়ে দেখি রেকর্ডটা কিভাবে হয়েছে। সেলসের রেকর্ড, রিপোর্ট, স্ট্যান্ডার্ড রিপোর্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে আমরা যেহেতু 23 সালের অ্যাকাউন্ট করেছি, কোনো কিছু আসেনি, তো আমরা এখানে দেই হচ্ছে কল ডেট দেই। তো দেখেন অ্যামাজন ইনকামের আন্ডারে সব এসেছে এখানে। অ্যামাজন ইনভেন্টরি ক্রেডিটস, টোটাল অ্যামাজন ইনকাম এইটা 22,051.88। দেখেন অ্যামাউন্ট মিলে গেছে। তো তারপরে হচ্ছে এক্সপেন্স গুলো অ্যাডজাস্টমেন্ট, বি ইনভেন্টরি সার্ভিস ফিস, যেসব আদার্স এক্সপেন্স গুলো আছে সবগুলোর অ্যামাউন্ট, এটাও টোটালের সাথে মিলে গেছে 8,478। 8,478। এখানে আমার এটা ইউকে অ্যাকাউন্ট, তো যার কারণে সব পাউন্ডে আছে। তো নেট ইনকাম হচ্ছে এটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অ্যামাজন হোল্ডিং এ এই অ্যামাউন্টটা আছে। তো এইটা আবার এখান থেকে সামনের মাসে অ্যামাজন এই হোল্ডিং থেকে কিছু কিছু করে টাকা রিলিজ করবে। কারণ হচ্ছে অ্যামাজন পুরো টাকাটা একসাথে পে করে না, বিভিন্ন ধরনের সেটেলমেন্ট থাকে, সেটা যাতে অ্যামাজন পরবর্তীতে ফুলফিল করতে পারে এর জন্যই সব টাকা একসাথে পে করে না। এবং এখানে দেখেন কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 0। এটা অবশ্যই কিছু না কিছু অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং হয়েছে, এটা তো হয়তো তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা পেপাল অ্যাকাউন্ট থেকে বা ক্রেডিট কার্ড থেকে দিয়েছে, তো এটা অন্যভাবে পরবর্তীতে রেকর্ড করতে হবে। তো এই অ্যাকাউন্টে নাই, তো অন্যভাবে রেকর্ডিং করতে হবে, জার্নালের মাধ্যমে করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টে যখন ক্যাটাগরাইজ করতে যাবেন তখন এটা করতে পারবেন। তো আমি এইখানে আরেকটা অ্যামাউন্ট দেখাই, আরেকটা জার্নালের মাধ্যমে এই অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট থেকে ধরি পরের মাসে আমাদের কিছু টাকা অ্যামাজন যদি এইখান থেকে রিলিজ করে তাহলে কি জার্নাল এন্ট্রিটা হবে সেইটা আমি দেখাচ্ছি। নতুন একটা জার্নাল এন্ট্রি ক্রিয়েট করি। ধরেন যেহেতু অ্যামাজন 14 দিন পর পর পেমেন্ট করে, তো পরবর্তী মাসের নভেম্বরের ধরি 15 তারিখে পেমেন্টটা আসছে $5,000।
তাহলে আমরা কিভাবে মানে অ্যামাজন ট্রান্সফার করেছে $5,000, যেমন এইখানে যেমন $10,000 ট্রান্সফার আছে, ধরলাম যে পরবর্তী মাসে যে $5,000 14 তারিখে ট্রান্সফার করে, তো এটার জার্নাল এন্ট্রিটা কি হবে? যখন আমরা ব্যাংকে পাবো ট্রান্সফারটা, তখন এটা আমরা এইভাবে রেকর্ড করতে পারি জার্নালের মাধ্যমে, অথবা ওই ব্যাংক অ্যাকাউন্টে যখন থাকবে ক্যাটাগরাইজ করবো। তো এখানে আমরা জার্নালের মাধ্যমে দেখাচ্ছি। অ্যামাজন, যখন অ্যামাজন ট্রান্সফার করবে তখন তার অ্যামাজন হোল্ডিং থেকে কমে যাবে। হোল্ডিং যেহেতু ডেবিট অ্যাকাউন্ট ছিল, এখন কমে যাবে, ধরেন £5,000। আর এখানে ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট এখানে একটা আছে, সেটা হচ্ছে 1010, এই নাম্বার দিয়ে, এই যে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট ধরলাম $5,000। 15 তারিখে আপনার হচ্ছে নভেম্বরের হয়েছে, ক্লোজ করি, সেভ এন্ড ক্লোজ। তো যেটাই হয় ট্রান্সফার হয় সেটাই রেকর্ড করবেন। যেমন এখানে এই যে 10,000 ট্রান্সফার আছে, এটাও রেকর্ড করবেন। তো আমরা এটা দেখাচ্ছি না, পরের মাসেরটা দেখাচ্ছি। তো এবার আমরা হোল্ডিং অ্যাকাউন্টের অবস্থাটা দেখি। দেখেন হোল্ডিং অ্যাকাউন্টে কমে গিয়েছে। হ্যাঁ দেখেন, সো দেখেন পেমেন্ট করার পরে £5,000 পেমেন্ট করার পরে এখন ব্যালেন্স আছে $8,573। তো এইভাবে 73 পাউন্ড, তো এইভাবে হচ্ছে রেকর্ডিং গুলা করবেন, এবং এটা মিলে যাবে, মাস শেষে এটা মিলে যাবে হোল্ডিং অ্যাকাউন্টের সাথে। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে ভিডিওতে এরপরে আমি আরো দেখাবো কিভাবে 14 দিন পর পর চাইলে রেকর্ড করতে পারবেন। 14 দিন পর পর যদি রেকর্ড করেন, মাসে 2বার অ্যাকাউন্টিং জার্নাল দিতে হবে, এবং তখন ইজি, কারণ ব্যাংকের ট্রান্সফারটা মিলে যাবে ইয়ের সাথে, অ্যাকাউন্টের সাথে। তো হোল্ডিং অ্যাকাউন্টের মতো এরকম অতটা প্রবলেম হবে না, মিলাতে হবে, রিকনসাইল করতে হবে না ওইভাবে। তো সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের কমেন্ট মতামত কমেন্টে জানাবেন। অ্যামাজন নিয়ে যদি আরো অন্য কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো কিছু জানতে চান, যেমন অ্যামাজনের ইনভেন্টরি কিভাবে রেকর্ড করবেন, কস্টিং, এখানে যেমন শুধুমাত্র সেলস এবং এক্সপেন্স রেকর্ড করা হলো, অ্যামাজনের প্রোডাক্টের তো কস্ট অফ গুডস সোলস আছে। যেমন আপনি 22,000 টাকার যদি পাউন্ডের যদি প্রোডাক্ট সেল করেন, তাহলে নিশ্চয়ই আপনার ওইটার কস্ট অফ গুডস সোল আছে $10,000। তো ওইটাও তো রেকর্ড করতে হবে, না হলে অ্যাকচুয়াল প্রফিট তো আপনি বছর শেষে দেখাতে পারবেন না। ওই জিনিসটাও কিভাবে রেকর্ড করতে হয় ওইটা আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে দেখাবো।